আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানতে তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 8 টাইপ 2 এর এমসিকিউ গুলো সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। দেখো প্রথম প্রশ্নটা বলেছে বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? পেলভিস, ইউরেটার, পিরামিড নাকি হাইলাস? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে হাইলাস। অবতল অংশ কোনটা? আমরা যদি এইভাবে করে ধরি, এই গর্ত যেটা থাকে গর্তটা হচ্ছে কি অবতল অংশ, আর যে উত্তল অংশ যেটা সেটা হচ্ছে উঁচু অংশ যেটা সেটাকে আমরা বলছি উত্তল অংশ, আর গর্তটাকে বলে অবতল অংশ। তাহলে অবতল অংশের ভাঁজকে সবসময় হাইলাস অথবা এখানে হাইলাম থাকতে পারে। হাইলাম বা হাইলাস একই কথা। উত্তর হচ্ছে যেটাই থাকুক না কেন সেটাই আমরা দাগাবো। এরপরে দেখো পরের প্রশ্ন, বৃক্কের তন্তুময় আবরণ বিশিষ্ট অংশকে বলে? তন্তুময় আবরণ বিশিষ্ট বলতে বৃক্কের বাইরের যে আবরণটা সেটা তন্তুময় থাকে, এটাকে কি বলা হয়? কর্টেক্স, পেলভিস, মেডুলা নাকি ক্যাপসুল? সাধারণত বৃক্কের বাইরে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ক্যাপসুল বা বৃক্কীয় ক্যাপসুল। এইটা তোমরা হচ্ছে দেখবা ফুসফুসের বাইরে একটা আবরণ থাকে যেটাকে প্লুরা বলা হয়। তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের বাইরেও একটা আবরণ থাকে যেটাকে হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াম বলা হয়। তাই সেরকম বৃক্কের ক্ষেত্রেও বাইরে একটা আবরণ থাকে যেটাকে ক্যাপসুল বলা হয়। এরপরে দেখো কোনটা প্রসারিত হয়ে পিরকা অথবা প্যাপিলা গঠন করে? ক্যাপসুল, পেলভিস, রেনাল পিরামিড নাকি হচ্ছে গিয়ে কর্টেক্স? অ্যান্সার কি? রেনাল পিরামিডগুলো প্রসারিত হয়ে মানে সামনের দিকে চওড়া হয়ে পিরকা বা প্যাপিলা গঠন করে। তাহলে আমার অ্যান্সার 3 হবে। এরপরে প্রশ্ন দেখো, মেডুলা সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে? আমরা জানি বৃক্কের ক্ষেত্রে দুইটা স্তর থাকে। প্রথম স্তর বাইরের স্তরটাকে বলা হয় হচ্ছে কর্টেক্স, ভিতরের স্তরটাকে বলা হয় মেডুলা। রেনাল পিরামিডগুলো মেডুলায় থাকে। তাহলে মেডুলায় কতটা পিরামিড থাকতে পারে? সাধারণত 8 থেকে 10টা রেনাল পিরামিড দেখা যায় মেডুলাতে, যে রেনাল পিরামিডগুলো প্রসারিত হয়ে পিরকা গঠন করে। এরপরে প্রশ্নটা খেয়াল করো, 10 নম্বর প্রশ্ন, রেনাল প্যাপিলা কোথায় থাকে? রেনাল প্যাপিলা অথবা হচ্ছে পিরকা কোথায় থাকে? কর্টেক্সে, হাইলাসে, মৃত্যুথলিতে নাকি হচ্ছে গিয়ে মেডুলাতে থাকে? উত্তর হচ্ছে গিয়ে বৃক্কের মেডুলা অংশে রেনাল প্যাপিলা দেখা যায়। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়? অর্থাৎ কোনটা সরাসরি পেলভিসের দিকে যাবে? হাইলাস নাকি পিরকা নাকি ইউরেটার নাকি হচ্ছে কি ক্যাপসুল? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি পিরকা হবে বা রেনাল প্যাপিলা হবে, যেটা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। তোমরা যখন এমসিকিউ গুলো সলভ করবা, বইয়ে যে ছবিটা আছে ছবিটা দেখবা যে কোনটাকে পেলভিস বলছে, কোনটাকে রেনাল প্যাপিলা বলছে, কোনটাকে রেনাল পিরামিড বলছে। রেনাল টিউবিউলের অংশ হলো গোড়া দেশীয় প্যাচারোনালিকা, হেন্ডিল লুপ, প্রান্তীয় প্যাচারোনালিকা। কোনটা হবে? নিচের কোনটা সঠিক? রেনাল টিউবিউলের অংশ হচ্ছে এই চারটাই। গোড়া দেশীয় প্যাচারোনালিকা, তারপরে থাকে হচ্ছে একটা হেন্ডিল লুপ যেটা ইউ আকৃতির, এরপরে হচ্ছে প্রান্তীয় প্যাচারোনালিকা দেখা যায়। এরপরে প্রশ্নটা খেয়াল করো, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করেন? ঠিক আছে, এটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে। তোমার কিন্তু এই প্রশ্নটা লিটারেও থাকতে পারে বা মিলিলিটারেও থাকতে পারে। 1 লিটার, 1.2 লিটার, 1.5 লিটার নাকি 1.8 লিটার? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 1.5 লিটার। যদি মিলিলিটার বলে তাহলে অ্যান্সার কি হবে? প্রত্যেকটার সাথে আমরা মানে লিটার থেকে মিলিলিটার নিতে গেলে 1000 দিয়ে গুণ দিব, তাহলে অ্যান্সার কত হবে? 1500 মিলিলিটার হবে। ঠিক আছে, 1500 মিলিলিটার হবে। এরপরে প্রশ্ন দেখো, চিত্রে এন অংশের নাম কি? যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো প্যাচারন অংশ আছে সেটাকে এম বলছে, নিচে হেন্ডি লুপের মতো অংশটাকে এন বলছে। তাহলে এন অংশের নাম কি? একটু আগে আমি তোমার উত্তরটা বলে দিয়েছি, সেটা কি? উত্তর হচ্ছে কি হেন্ডি লুপ হবে অ্যান্সার। এরপরে দেখো উল্লেখিত এম এর কাজ হলো, এম বলতে যে এই এম, ঠিক আছে, এখানে যে ছাকনির মতো অংশ, প্যাচারো প্যাচারো যে ছাকনির মতো অংশ থাকে সেটাকে বলা হয় এম। এটার নাম কি আগে তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে এটার কাজটা কি। ছাকন, পানি শোষণ নাকি রক্ত পরিশোধন? কি হবে এটার কাজ? উত্তর কি হবে? এটা দেখো এখানে যে ছাকনির মতো অংশ থাকে এটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলাস। কি বলি এটাকে? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে হচ্ছে কতগুলো কৈশিক নালিকার মতো অংশ থাকে, ঠিক আছে, কৈশিক নালিকার মতো, যেটার মাঝখান দিয়ে তোমার যখন রক্তটা যাবে তখন ছাকন প্রক্রিয়ার মাধ্যমে তোমার রক্ত পরিশোধন হবে। তাহলে এখানে অপশন কোনটা আমরা দাগ দিব? ছাকন, রক্ত পরিশোধন কোনটা? উত্তর হচ্ছে কি 1 এবং 2, অর্থাৎ গ্লোমেরুলাসের কাজ হচ্ছে প্রথম দুইটা অপশন। পানি কখনো শোষণ করবে না, গ্লোমেরুলাস কখনোই পানি শোষণ করবে না। সাধারণত এখানে রক্তটা পরিশোধন হয়ে ছাকন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বর্জ্য পদার্থগুলো এর পরের অংশে চলে যায়। তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা এমসিকিউ গুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ।